হঠাৎ ডলারের দর বৃদ্ধিতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলছেন অর্থনীতিবিদরা। খাদ্যপণ্য ও জ্বালানির দামে স্থায়ী প্রভাবের শঙ্কা। সিন্ডিকেটের কবজায় ডিমের বাজার, 10 দিনে লোপাট 120 কোটি টাকা। কর্পোরেট কোম্পানির কাছে অসহায় সরকার। কর্পোরেট কোম্পানিগুলো যেটা করছে, তাদের নিজস্ব কিছু প্রোডাকশন আছে, সেটির মার্কেট শেয়ার খুবই কম, 5 থেকে 6%। কিন্তু তারা একটি মার্কেট শেয়ার বাড়িয়ে ফেলেছে, তারা কন্ট্রাক্ট ফার্মিংয়ে গেছে। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড টু গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শন করবেন তিনি। রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলিতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ লেগুনা। পুলিশের সঙ্গে সিন্ডিকেটের যোগসাজশের অভিযোগ। এবং কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছেছে জাহাজ এমভি আবদুল্লাহ। 23 নাবিককে নেওয়া হবে KSRM লাইটার জেটি সদরঘাটে। অপেক্ষার প্রহর গুনছেন সজলেরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। হঠাৎই ডলারের উচ্চ মূল্য বৃদ্ধিতে দেশীয় মূল্যস্ফীতি বাড়বে, সংকুচিত হতে পারে বৈদেশিক মুদ্রার যোগানও, এমনটা জানালেন অর্থনীতিবিদরা। তারা বলেছেন ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় খাদ্যপণ্য ও জ্বালানির দামে স্থায়ী প্রভাব পড়বে। তবে ডলারের নির্ধারিত দাম স্থায়ী হলে অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরারও কথা জানান তারা। ফখরুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। বৈশ্বিক বাজারের অস্থিরতার এই সময়ে হঠাৎই দেশের বাজারে 1 লাফে 7 টাকা বেড়েছে ডলারের দাম। ব্যবসায়ীরা বলছেন ডলারের দাম বাড়ায় আমদানির উপর প্রভাব পড়লেও দেশীয় বাজারে সরবরাহ ও যোগানের মধ্যে কমে আসবে অস্থিরতা। অনুৎপাদনশীল খাতে সরকারের ব্যয়, দুর্নীতি কমানো, এই সমস্ত ব্যাপারগুলো একসাথে যদি সামষ্টিকভাবে করা যায়, তাহলে আমরা আমাদের ইকোনমিটাকে আগের অবস্থানে নিয়ে যেতে পারবো। ভুল সিদ্ধান্তের কারণে আঘাত দিতে দিতে ইকোনমিকে দুর্বল করে ফেলেছে। অর্থনীতির ইমিউন সিস্টেমটা এখন খুব দুর্বল। সুতরাং এখন সতর্কতার সাথে হ্যান্ডেল না করলে অর্থনীতিতে বিপর্যয় আসতে পারে। বাণিজ্যিক ব্যাংকগুলো বলছে ডলারের মূল্য বৃদ্ধিতে আমদানি কিছুটা কমবে, তবে কমতে পারে হুন্ডির দাপট, বাড়তে পারে রেমিটেন্স। ক্যাশ ডলারে আসলে ব্যাংকিং সেক্টরে ইনফ্লো কম। ডলারটা আগের থেকে এলসি গুলো কমছে, আগে ডেফিনেটলি কান্ট্রি ওয়াইড কমেছে। গত কয়েক মাস ধরে আমরা যেটা দেখছি, ইনফ্লেশনটাই মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে রাদার দ্যান ডলার ক্রাইসিস। এখন কেউ আর লং টাইমের ইনভেস্টমেন্টে যাচ্ছে। খোলা বাজারের বিভিন্ন মানি এক্সচেঞ্জগুলো ডলারের দাম বৃদ্ধিতে চাহিদা কিছুটা কমেছে বলে জানান। তারা বলছেন ভবিষ্যতে ডলার সংকট নির্ভর করবে স্থিতিশীলতার উপর। ডলারের মূল্য বৃদ্ধিতে দেশের রপ্তানিতে প্রভাব পড়বে উল্লেখ করে অর্থনীতিবিদরা বলেন, দেশের বর্তমান অবস্থায় সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে না পারলে ধস নামতে পারে অর্থনীতিতে। এবং এখন যেটি হলো, তো তার মানে হলো যে আমদানি খরচ আমাদের বেড়ে গেল। মূল্যস্ফীতি বাড়ার কারণে যেটা হবে যে এই প্রবৃদ্ধি এবং বিশেষ করে যে কর্মসংস্থান, তার উপরে বা দেশি বিদেশি বিনিয়োগ, তার উপরে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। মূল্যস্ফীতি হয়তো আমাদের বাড়বে এবং একই সঙ্গে যে পুরো ম্যাক্রো ইকোনমিক ব্যালেন্স, সেটা আমাদের হয়তো কিছুটা ডিস্টার্ব হতে পারে এই বাজেটের আগে। কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক যদি এটা কন্টিনিউ করে, যে অন্তত এই 117 টাকা লম্বা সময় ধরে যদি ধরে রাখে, তাহলে সেক্ষেত্রে এটা একটা সুফল পাওয়া যেতে পারে। তবে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে আগামী অর্থবছরের বাজেট যথাযথ হলে অর্থনীতিতে স্বস্তি ফিরবে বলে জানান অর্থনীতিবিদরা। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেশে বাড়েনি ডিমের চাহিদা, কমেনি উৎপাদনও। তবুও নানা অজুহাতে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে ইচ্ছে মতো বাড়াচ্ছেন দাম। 10 দিনে সিন্ডিকেট অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়িয়ে হাতে নিয়েছে ভোক্তাদের 120 কোটি টাকা। ফলে অস্থিরতা দেখা দিয়েছে দেশের ডিমের বাজারে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। খামারে একটি ডিমের উৎপাদন খরচ পড়ে সর্বোচ্চ 8 টাকা, যা খামারিরা বিক্রি করে 8 টাকা 20 পয়সা দরে। তবে খুচরা পর্যায়ে সেই ডিমই বিক্রি হচ্ছে 12.5 টাকা থেকে 13 টাকায়। অর্থাৎ প্রতি পিস ডিমে বড় বড় ব্যবসায়ীরা মুনাফা লুটছেন 3 টাকারও বেশি। দেশে প্রতিদিন ডিমের চাহিদা 4 কোটি। সেই অনুযায়ী ব্যবসায়ীরা প্রতিদিন মুনাফা লুটছেন 12 কোটি টাকা। আর গত 10 দিনে ভোক্তাদের পকেট কেটে ডিম সিন্ডিকেট লোপাট করেছে 120 কোটি টাকা। কারণ ছাড়াই লাগামহীনভাবে ডিমের এমন দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। গত সপ্তাহে ছিল 9 টাকা, আর এই সপ্তাহে আমরা দেখতেছি 12.5 টাকা। এখন ছোট ছোট ব্যবসায়িকরা দিশেহারা এবং বড় ব্যবসায়িকরা টাকার পাহাড় লুটছে। বড় বড় ব্যবসায়িকরা সিন্ডিকেট করে টাকাগুলো আমাদের সাধারণ ভোক্তাদের টাকা লুটেপুটে খাচ্ছে। কিভাবে প্রতিদিন ডিমের দাম বাড়ছে, কারাই বা বাড়াচ্ছে, তা কিছুই জানেন না খুচরা বিক্রেতারা।
তারা বলছেন, মহাজনরা প্রতিদিন যেভাবে দাম নির্ধারণ করে দেয় সে দামেই বিক্রি করেন তারা। গরমের কারণে প্লাস মুরগির মারা যাচ্ছে, সেজন্য ডিমের দাম বাড়তে আমাদের কোনো লাভ হবে না। আমরা আগেও তাই লাভ করলাম, এখনো সে লাভে। শুনছি নাকি যে মুরগি মারা গেছে, তে আসলে মুরগি যদি মারা যায়, মুরগি তো আর ব্রয়লার মারা গেছে, লেয়ার তো আর মারা যায়নি। আর ডিম উৎপাদনকারী খামারিরা বলছেন, তাদের উৎপাদিত 8 টাকার ডিম কিভাবে বাজারে এত বেশি দামে বিক্রি হয় তা জানেন না তারা। ডিমের দাম বাড়াতে কোনো লাভ নেই তাদের। বড় বড় ব্যবসায়ীদের হাতে জিম্মি তারা। ঢাকা চট্টগ্রাম ফোন দেওয়ার পরে বাজার যেটা হয় ওটাই উপরে আমরা নির্ভর করে বিক্রি করি। আমাদের বাড়লেও বেশি হয় না, আপনার কমে গেলে আমাদের লস হয়ে যায়। আমরা ফিড এর দাম বেড়ে গেলে আমাদের কষ্ট বেড়ে যাচ্ছে, কিন্তু ডিমের দাম বেড়ে গেলে ডিমের দাম ঠিকমতো পাচ্ছে না, বা বিভিন্ন সমস্যার কারণে ডিমের দাম আবার কমে যায়, আর সঠিক দামটা আমরা পাই না। তবে বাজার তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, ডিমের দাম নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। 2-1 দিনের মধ্যেই স্বাভাবিক হবে ডিমের বাজার। ক্রয় মূল্যের সাথে এটা বিচার বিশ্লেষণ চলছে, এভাবে দেখলে কিন্তু এটা আইডেন্টিফাই করা সম্ভব সে কত % লাভ করছে এবং মালটা কোথা থেকে আনছে। এই ধারাটা আরো সক্রিয়ভাবে মোবাইল কোর্টের মাধ্যমে আমরা এটা প্রতিহত করার চেষ্টা করব। দেশের ডিমের বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে দ্রুত অসাধু ব্যবসায়ীদের এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। ডিমের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য মধ্যস্বত্বভোগীদের দায়ী করছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। ভোক্তা অধিদপ্তরও বলছে দায়ী সিন্ডিকেট ও কর্পোরেট কোম্পানি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। আর বাণিজ্য প্রতিমন্ত্রীকে চড়া দাম নিয়ে প্রশ্ন করা হলেও কোনো উত্তর দেননি। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। 2 সপ্তাহে ডিমের দাম ডজনে বেড়েছে 20 থেকে 25 টাকা। খোলা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে এখন 150 টাকায়। রাজধানীর খুচরা ব্যবসায়ীরা বলছেন, দাম নির্ধারণে বড় ভূমিকা রাখছে মধ্যস্বত্বভোগী ও বড় কোম্পানিগুলো। জায়গাতে মিডিয়া ফার্মার বলে দিতে আছে, আমি আমার মাল এই দাম হলে বেচবো না, বেচবো না, আজকে কালি বেচবো, আমি ভাললে বেচবো না, বেচবো না, 2 দিন পরে বেচলাম, 3 দিন পরে বেচলাম, বেচে না। এটা ফার্মার যারা ডিম উৎপাদন করে তারা। একই তথ্য দেন তেজগাঁও ডিম ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতিও। অনেক মিডিয়া দেখা গেছে বাজার বাড়তে পারে, একটু উপলব্ধি করতেছে বাজার বাড়তে পারে, তখন ফার্মারও কিছু মাল রেখে দেয়, মিডিয়াও কিছু মাল রেখে দেয়, কাস্টমাররা যারা আমাদের থেকে নিয়ে নেয় তারা 10-20 হাজার মাল নিয়ে তাদের হাতে রাখে, যে 10-20 টাকা বাড়লে একটু বাড়তি মুনাফা করলাম, এরকম ঘটনা কম বেশ ঘটে। ডিমের অস্বাভাবিক দাম বৃদ্ধির কথা স্বীকার করে ভোক্তা অধিকারের মহাপরিচালক জানান, কর্পোরেট কোম্পানি ও বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন। প্রক্রিয়ার মধ্যে একদম A to Z জড়িত, অর্থাৎ প্রতিটা হাত বদল বা প্রতিটা জায়গায় কিন্তু জড়িত। এবং সর্বশেষ যেটা হয়, এই যে কাপ্তান বাজার বা তেজগাঁতে যখন এই পাইকারি ওই যে খুচরা বিক্রির জন্য নিয়ে যায়, এবং খুচরাতে গিয়েও কিন্তু অনেক বেশি বেড়ে যায়, যেটাই হলো আমি বলবো যে টোটালি অযৌক্তিকভাবে তারা দাম বাড়ায়। অসৎ ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে সম্মিলিত প্রচেষ্টার কথাও জানান ভোক্তার মহাপরিচালক। প্রান্তিক খামারিরা তারা কেন টিকে থাকতে পারছে না, তাকে বেশি দামে বাচ্চা কিনতে হচ্ছে, বেশি দামে খাবার কিনতে হচ্ছে, বেশি দামে ভ্যাকসিন কিনতে হচ্ছে, তাহলে হচ্ছে কি তার প্রোডাকশন কস্ট কিন্তু ওদের থেকে ন্যাচারালি বেশি পড়ছে। ফলে কি হচ্ছে, যারা ক্ষুদ্র খামারি তারা ব্যবসায় টিকে থাকতে পারছে না। এখন অলমোস্ট কিন্তু প্রায় 1.5 লক্ষ খামার থেকে এখন কিন্তু প্রায় অর্ধেক বন্ধ হয়ে গেছে এই কারণে। রাজধানীতে এক অনুষ্ঠানে ডিমের দাম নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীকে প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যান তিনি। ডিমের দাম এই বিষয়টি নিয়ে কি বলবেন, আর তার সাথে ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আজকে কথা বলবো। বাজারে ডিমের চাহিদার 80%-ই যোগান দেন প্রান্তিক খামারিরা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। 3 দিনের বাংলাদেশ সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মঙ্গলবার বেলা 11টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। ডোনাল্ড লুর ঢাকা সফরে 2 দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। এছাড়া তিনি সরকারি ও বেসরকারি নানা পর্যায়ে বৈঠক করবেন।
রাজধানীর প্রধান সড়ক থেকে গলির রাস্তা প্রশাসনের সামনেই সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্সবিহীন লেগুনা। চালকদের এই বৈধ কাগজপত্র, বেশিরভাগ গাড়ির চালকদের আসনে অপ্রাপ্তবয়স্ক কিশোররা। অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে এই পরিবহন ব্যবস্থা। পলাশ তালুকদারের ক্যামেরায় আল নোমানের বিশেষ রিপোর্টে থাকছে বিস্তারিত। আছে প্রভাবশালীদের তদারকি, ক্যামেরায় মুখ খুললেই ঘোর বিপদ। এজন্য কথা বলবেন না কেউ। উপস্থিতি টের পেয়ে আগেই সটকে পড়েছেন লাইনম্যান নামধারী সিন্ডিকেটের সহযোগীরা। অভিযোগ আছে, রাজধানীর বেড়িবাঁধের গাবতলী থেকে সদরঘাট রুটে চলতে হলে লেগুনা প্রতি দিতে হয় দৈনিক 1000 থেকে 1400 টাকা চাঁদা। এই মোড়ে 250, তারপরে মোহাম্মদপুর আছে 700, একজনের, আরেকজনের আছে 150, আবার শিক্ষণ আছে একজনের 200, ওখানে 200, এনে 250, আর হলো মোহাম্মদপুর 450 না 450, 300 আর 150। বাধ্য হয়ে চাঁদা দিলেও এ নিয়ে ক্ষোভের শেষ নেই লেগুনার মালিক, ড্রাইভার ও হেল্পারদের। পরিবহন যতদিনতে চলে অতদিনে এটা থাকেই। অবশ্যই মুক্তি চাই, আমরাও চাই যে আমরা ভালোভাবে থাকি, মালিক 10 জন মালিক ভালোভাবে চললে পরিবহনের ব্যবসাটাও চলবো। আমগো দায়িত্বগুলো চাঁদা এখান থেকে যদি কিছু টাকা আমাদের থাকে তাহলে একটু ভালো হয়। অনেক টাকা খরচ না, ডেলি 1200 টাকা চাঁদা দেওয়া লাগে। আমরা চাই রোড চাঁদাবাজ মানে চাঁদা কমুক, চাঁদা কমলে আমরা 2 টাকা বেতন একটু বেশি পাবো, আমরা ভালো থাকবো, এটাই চাই আমরা। চাঁদা নেওয়া হয় মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা থেকেও। এখানে কিছু লোক আছে চাঁদাবাজি করে, কিন্তু তাদের 10 টাকা করে দেওয়া লাগে। আর আমি নাম দেয়, আমি নতুন আইছি সবাই 2 দিন ধরে। লাইনম্যান যে আছে মুরব্বী অসুস্থ, আর কি জান কোন জায়গায় একটু সমস্যা আছে শরীরের। আপনার যদি একটা কথা, আপনার সত্য কথা কেউ কইতে চান এদিকে, আপনি যদি একদিন ভিডিও করছেন, পরবর্তী আপনি আগে হেরা কিন্তু ওরাই ধরবো ভাই, বুঝছেন, ওরাই পিড়াই উড়াইবে, এই কাহিনী। অবশ্য শ্রমিক লীগের এ নেতার দাবি, এখানে সিন্ডিকেট বাণিজ্য নেই। এটা টোটালি মিথ্যা কথা বলছো। এটা শ্রমিকের যে টাকাটা না, সেটা 3 মাথায় না, আর শ্রমিকের টাকাটা আমরা দিতেই হবো, কম বেশ দেওয়া লাগবে, না দেবো না। তেজগাঁও বিভাগের ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা বলছেন, চাঁদামুক্ত পরিবহন খাত করার দায়িত্ব থানা পুলিশের। যদি কোনো সিন্ডিকেট কোনো ধরনের চাঁদাবাজি বা এই সমস্যাতে জড়িত হয়, তারা নিশ্চিন্তে তারা থানা পুলিশের কাছে কমপ্লেন করতে পারে এবং থানা পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। আর ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনারের বার্তা, চাঁদাবাজিতে পুলিশ সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে নেওয়া হবে ব্যবস্থা। এবং যখন আমরা চাক্ষুষ প্রমাণ পেয়েছি, যখন কোনো এভিডেন্সিয়াল কোনো ডকুমেন্ট আমরা পেয়েছি, আমাদের হাতে এসেছে, এবং যখন কোনো ট্রাফিক ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত যে কোনো সদস্য যখন এই অনৈতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকেছে, আমরা কিন্তু তখন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি। গাবতলী সদরঘাট রুটে কি পরিমাণ লেগুনা চলে সে পরিসংখ্যান না থাকলেও সংখ্যা কয়েকশো। পরিবহন খাতের সিন্ডিকেট বাণিজ্যে ক্ষতির সম্মুখীন যাত্রী থেকে পরিবহন মালিক সবাই। হিউম্যান হলার নামের এই পরিবহনটির কোনো ভাড়া সহ সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় অভিযোগ জানানোর সুযোগ নেই যাত্রীদের। রাজধানীতে অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত এসব লেগুনার দৌরাত্ম্য কবে থামবে, কবে ফিরবে সড়কে শৃঙ্খলা? আল নোমান, দেশ টিভি, ঢাকা। আন্দোলনে বিএনপি নেতারা আস্থা হারিয়ে হতাশায় ভুগছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ডোনাল্ড লুর আগমনে নতুন করে কোনো ভিসা নীতি আসবে কিনা এই প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, কোনো ভিসা নীতির তোয়াক্কা আওয়ামী লীগ করে না। করছে না করছে জানি না, তারা উপরে উপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কি করে সেটা তো বলা মুশকিল। একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামতি করবে। সংবাদ দুপুর আরো থাকছে। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন ঘিরে চলছে প্রচার প্রচারণা। ভোট পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, দেখে শুনে সিদ্ধান্ত নেবেন ভোটাররা। জিম্মি দশা থেকে মুক্তির 1 মাস পর জাহাজ এমভি আব্দুল্লাহ কক্সবাজারে কুতুবদিয়ায় পৌঁছেছে। সেখান থেকে লাইটার জাহাজে করে আজ 23 নাবিককে নেওয়া হবে চট্টগ্রামের KSRM লাইটার জেটি সদরঘাটে। সেখানে তাদের বরণ করবেন স্বজনরা। সহকর্মী সৌরভ দেব ও AKM নাজিমের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট।
মুক্তির 1 মাস পর বিকেলে কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছেছে জাহাজ এমভি আব্দুল্লাহ। শিপিং কর্তৃপক্ষ বলছে সোমবার সন্ধ্যায় জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে। নাবিক ও ক্রুদের একটি নতুন ব্যাচ পাঠানো হবে ওই জাহাজে। পরে একটি লাইটার জাহাজে 23 নাবিককে মঙ্গলবার চট্টগ্রামের KSRM লাইটার যেটি সদরঘাটে আনা হবে। সেখানেই তাদের বরণ করবেন স্বজনেরা। এদিকে জিম্মি দশা থেকে মুক্তির পর তাদের বরণে অধীর আগ্রহে আছেন তাদের স্বজনেরা। অবস্থায় ফিরে আসবে এত অল্প সময়ের মধ্যে তার কোনো কল্পনা মনে করছি যে অন্তত মাস তো লাগতে পারে। এমভি আব্দুল্লাহ সংযুক্ত আরব আমিরাত থেকে 56,000 টন চুনাপাথর নিয়ে এসেছে। কার্গোর কিছু অংশ কুতুবদিয়ায় খালাস করা হবে এবং বাকি অংশ খালাসে জাহাজ নেওয়া হবে চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে। এর আগে গত 12 মার্চ ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের হাতে আটক হয় বাংলাদেশি জাহাজটি। পরে মুক্তিপণ দিলে 13 এপ্রিল মুক্ত হয় জাহাজটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। জাহাজ এমভি আব্দুল্লাহকে এরই মধ্যে নোঙর করা হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায়। 23 নাবিককে নিয়ে লাইটার জাহাজে করে আজ নেওয়া হবে চট্টগ্রামের KSRM জেটি সদরঘাটে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। আর নাজিম, নাবিকদের বরণ করে নিতে কতটা প্রস্তুত KSRM কর্তৃপক্ষ, আর নাবিকদের পরিবারের সদস্যদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা, কি তথ্য রয়েছে? জি, আপনি যেমনটা বলছেন, আসলে নাবিকরা আজ বিকাল 3:30 থেকে 4টা নাগাদ চট্টগ্রাম বন্দরের NCP জেটিতে পৌঁছাবে। সেখানে গতকালকে তারা কুতুবদিয়া এলাকায় নোঙর করেছিল। সেখান থেকে KSRM এর মালিকানাধীন লাইটার জাহাজে করে তারা আজ বিকেল 23 নাবিককে আনা হবে। সেই নাবিকদের বরণ করতে প্রস্তুত আসলে KSRM কর্তৃপক্ষ। KSRM এর যে অঙ্গ বলছেন SR শিপিং, তারা এবং বন্দর কর্তৃপক্ষ আসলে নাবিকদের বরণ করে নিতে প্রস্তুত। এদিকে এই নাবিকদের আসার খবর আসলে পুরো উচ্ছ্বসিত চট্টগ্রাম নগরী, কারণ নাবিকদের পরিবার থেকে শুরু করে সবার মাঝে আনন্দ বিরাজ করছে। নাবিকদেরও আনন্দ বিরাজ করছে, কারণ আমরা নাবিকদের একজন মাস্টার আব্দুল রশিদ, আমরা ওনার সাথে কথা বলেছি। উনি যেমনটা বলেছেন, আসলে নাবিক যে 23 জন নাবিক রয়েছে তারা অধীর আগ্রহে বসে আছেন পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য। পাশাপাশি পরিবারের সদস্যরাও আসলে অধীর আগ্রহে আছেন তাদের যে জিম্মিদের সাথে মুক্তি পাওয়া সন্তানদের বরণ করানোর জন্য। আমরা কয়েকটি নাবিক পরিবারের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন আসলে তাদের পরিবারে ঈদের আনন্দ বিরাজ করছে, কারণ তারা তাদের সন্তানদের জন্য নতুন জামা কাপড় থেকে শুরু করে ভালো পদের রান্না বান্না পর্যন্ত করেছেন, কারণ জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার পর তারা দেশে ফিরেছেন সুস্থভাবে। এর আগে তারা তাদেরকে সোমালিয়া জলদস্যুরা জিম্মি করেছিল, তারপর 1 মাস দেন দরবার করার পরে তারা মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরে তারা দেশে ফিরে। এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে জাহাজটির মালিক পক্ষ KSRM এর অঙ্গ প্রতিষ্ঠান SR শিপিং এর পক্ষ থেকে এবং KSRM এর পক্ষ থেকে তারা নাবিকদেরকে বরণ করার প্রস্তুতি নিয়েছেন। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের ভিতরে তাদেরকে বরণ করে নেওয়া হবে বলে আমরা জেনেছি। পাশাপাশি নাবিকদের বরণ করানোর জন্য কিছু নাবিকদের স্বজন কেউ কেউ সেখানে উপস্থিত থাকবেন এবং তাদেরকে বরণ করে নেবেন, তারপরে তারা বাড়িতে ফিরবেন বলে আমরা জেনেছি। কারণ তারা দীর্ঘদিন জিম্মি ছিল এবং তাদের মধ্যে যে ট্রমা কাজ করছে সেটি কাটিয়ে ওঠার জন্য তারা পরিবারের সাথে সময় কাটাবেন। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, নাবিকদের বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে KSRM কর্তৃপক্ষ এবং তাদের পরিবারের সদস্যরা। তো সেই বিষয়ে জানাছিলেন আমাদের সহকর্মী AKM নাজিম। দেখছেন সংবাদ দুপুর। কেউ স্কুল কলেজ মাদ্রাসা, কেউ রাস্তাঘাট, আবার কেউ কেউ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এমন প্রতিশ্রুতি নিয়ে দিনরাত ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ এটাই। তাই সৎ, যোগ্য আর সাধারণ মানুষের কথা শুনে কাজ করবেন এমন প্রার্থী পছন্দ তাদের। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন। দলীয় প্রতীকে জাতীয় নির্বাচনের 5 মাস পরে দ্বিতীয় ধাপের স্থানীয় এই নির্বাচন, তাই ভোট নিয়ে গ্রামগঞ্জে হাটবাজারে খুব একটা শোরগোল নেই। ভোটারদের মুখেও নেই প্রার্থী নিয়ে তোড়জোড়। 17টি ইউনিয়নে গড়া দেশের বৃহৎ উপজেলা রংপুরের মিঠাপুকুর। এই উপজেলায় এবার চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সদস্য মোধার হোসেন মন্ডল মাওলা, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান কামরু এবং স্বতন্ত্র থেকে ইশাক ফকির নির্বাচনে অংশ নিয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী চেয়ারম্যান পদে 2 জন করে প্রার্থী ভোট যুদ্ধে লড়ছেন। জনমত যাচাইয়ের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এমন নিশ্চয়তা চান সাধারণ ভোটাররা। আমরা সাধারণ পাবলিক
আমরা সুষ্ঠুভাবে যাতে ভোট দিতে পারি, এটাই আমরা চাইতেছি। যারা জনগণের দুর্ঘটনা যে কথা বলতে পারবে, উপকার করতে পারবে, যোগ্য একটা সৎ যোগ্য ব্যক্তি যে কাজ করতে পারবে। স্থানীয় সাংসদের বিরুদ্ধে প্যানেল ঘোষণার অভিযোগ এনে প্রভাবমুক্ত নির্বাচনের পরিবেশ করার দাবি প্রার্থীদেরও। নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হবে। সুষ্ঠু স্বাভাবিক ভোট চাই, সেই ভোটে নিশ্চয়ই মিঠাপুকুরের মানুষ সেই তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত মিঠাপুকুর চায় মানুষের উন্নয়ন করার জন্য, কাজ করার জন্য। নির্বাচনের দায়িত্বে থাকা প্রশাসনের এই কর্মকর্তার দাবি উৎসবমুখর এবং সুষ্ঠু ভোট গ্রহণে কঠোর প্রশাসন, তাই ভোটারদের নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যাবার আহ্বান তার। আসন্ন ভোটকে কেন্দ্র করে আমাদের রংপুর জেলা পুলিশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার পাশাপাশি নির্বাচনের যে ভোট কেন্দ্রের নিরাপত্তা, অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো, সে বিষয়ে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। এই উপজেলায় 156 কেন্দ্রের 4,46,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। জমে উঠেছে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রচার প্রচারণা। এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, প্রচার প্রচারণা কতটুকু জমে উঠেছে? ভোটকে ঘিরে প্রার্থীরা কি ধরনের আশ্বাস দিচ্ছেন, ভোটাররা কি বলছেন? জেসিকা, প্রথম ধাপের উপজেলা নির্বাচন শেষে দুয়ারে কিন্তু করা নাড়ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন। আগামী 21 মে বগুড়ার 3টি উপজেলা কাহালু, দুপচাচিয়া এবং আদমদিঘিতে কিন্তু একযোগে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে নির্বাচনকে ঘিরে সকাল থেকে প্রার্থীরা ব্যস্ততম সময় পার করছে। এর মধ্যেই গতকাল কিন্তু তৃতীয় দফার যে নির্বাচন বগুড়ার 3টি উপজেলা, যে 3টি উপজেলা কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, সদর, শাহজাহানপুর এবং শিবগঞ্জ, এই 3টি উপজেলারও কিন্তু প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায়। এই সাতমাথায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন জেসিকা যে ব্যানার ফেস্টুনে কিন্তু ছেয়ে গেছে চারিদিকে। প্রার্থীরা যেরকম বিভিন্ন ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন নানা প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে, একইভাবে ভোটাররাও কিন্তু প্রার্থীদের কাছে নানা উন্নয়নের প্রত্যাশাও করছেন। আমরা আজকে একটু কথা বলবো দুইজন ভোটারের সাথে, যে প্রার্থীদের কাছে আসলে তাদের প্রত্যাশা কতটুকু। আপনি কি একটু জানাবেন যে এত প্রচার প্রচারণা, এত প্রার্থীদের ভিড়, আসলে আপনাদের প্রত্যাশাটা কি? আসলে নির্বাচন এলে কিন্তু মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়। আর এখানে যেহেতু এবারের বগুড়ার এই উপজেলা নির্বাচন, এটি একই দলের বিভিন্ন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে, স্বাভাবিক কারণে কিন্তু ভোটারদের প্রত্যাশা হচ্ছে এখানে এই বগুড়ার যাতে উন্নয়ন হয়, এটি সবাই প্রত্যাশা করে। তারপরে আপনারা জানেন যে এটি বিএনপি অধ্যুষিত একটা এলাকা, সেই কারণে এখানে কিন্তু বেশিরভাগ যেহেতু বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করছে না, সে কারণে কিন্তু বিএনপির লোকজন এই ভোটে কিন্তু অংশগ্রহণ করবে না বলে আমরা এইভাবে দেখছি যে গ্রামগঞ্জে বা শহরে কিন্তু ভোটারদের মধ্যে এই ভোটের উৎসব তেমন একটা দেখা যাচ্ছে না। আপনাকে ধন্যবাদ। আমরা একটু কথা বলবো একজন তরুণ ভোটারের সাথে, যে প্রার্থীদের কাছে আসলে তাদের প্রত্যাশা কতটুকু। আমরা চাই যে প্রার্থী আমাদের জনগণের সাথে কাজ করবে, আমাদের তরুণদের নিয়ে কাজ করবে এবং আমাদের উপজেলা উন্নয়নের সাথে কাজ করবে, আমরা তাকে বেছে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জেসিকা, আপনি শুনছিলেন প্রার্থীরা যেরকম ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছে উন্নয়নের প্রতিশ্রুতি, সে একইভাবে কিন্তু ভোটাররাও আশায় বুক বেঁধেছে তাদের উন্নয়নগুলো পূরণের। জেসিকা, নির্বাচন কিন্তু ঘনিয়ে আসছে, প্রচারণাতেও ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। এখন ঘোষণা কি আসবে, ফলাফল কি আসবে, তা কিন্তু নির্ধারণ হবে জনগণের রায়ে। বগুড়ার সাতমাথা থেকে নির্বাচনের প্রচার প্রচারণা এবং ভোটারদের প্রত্যাশা নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জু রায়। সংবাদ দুপুরে আরো যা থাকছে। মাংসপেশির চোটে তাসকিনে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা, যুক্তরাষ্ট্র সফরে সুযোগ পেতে পারেন হাসান মাহমুদ, দল ঘোষণা আজ। ঢাকার ধামরাইয়ের রয়্যাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 2 শতাধিক শিক্ষার্থীর পাঠদানের জন্য রয়েছে মাত্র 2 জন শিক্ষক। এর মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ায় তাকে থাকতে হয় অফিসিয়াল কাজে ব্যস্ত, বাকি একজনকেই নিতে হয় পাঠদানের ভার। এই সংকট মোকাবেলায় বিদ্যালয়টি দপ্তরে নিচ্ছেন ক্লাস। সহকর্মী শাহিনুর রহমান শাহিনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম।
ধামরাই উপজেলার প্রত্যন্ত অঞ্চল রোয়াইল এলাকা। এখানকার প্রায় 2 শতাধিক কমলমতি শিশুর পড়াশোনার জন্য রয়েছে একমাত্র রোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে 5 জন শিক্ষকের মধ্যে বর্তমানে রয়েছে মাত্র 2 জন শিক্ষক, যার মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। 3 জনের মধ্যে একজন রয়েছে ডেপুটেশনে, একজন পিটিআই প্রশিক্ষণে এবং অপরজন রয়েছে মাতৃত্বকালীন ছুটিতে, যার ফলে বিদ্যালয়টির দপ্তরেই নিচ্ছেন ক্লাস। এতে শিক্ষা কার্যক্রম থমকে গেছে বিদ্যালয়টিতে। আসলে 2 জন শিক্ষক তো কোনোভাবেই এতগুলো বাচ্চাকে ট্যাকেল দেওয়া সম্ভব না। এতগুলো বাচ্চাকে পড়াইতে গেলে পরিপূর্ণ শিক্ষক দরকার, সেখানে আমরা আছি মাত্র 2 জন। অবশ্যই সম্ভব না আমাদের এত 4-5টা পোস্টের যেখানে টিচার থাকার কথা সেখানে কি আমরা 2 জন কিভাবে সম্ভব? তো দপ্তরে আমার তো ক্লাস করার নিয়ম না, তারপর আমি যতটুকু সম্ভব আমি পোলাপানকে যেভাবে বলে স্কুলে ক্লাসে রাখছিলাম। শিক্ষক সংকটে স্কুলটির শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে প্রকৃত শিক্ষা থেকে। এমন পরিস্থিতিতে দ্রুত বিদ্যালয়টিতে আরও শিক্ষক নিয়োগের দাবি জানান খোদ স্কুল ম্যানেজিং কমিটি। 2 জন টিচার থাকলে তাদেরও যেমন কষ্ট হয়, বাচ্চারা ওরকম টিচারে একই টিচার যদি বারবার ক্লাস নিতে থাকে তার অতটা মনোযোগ থাকে না। নেক্সটে জানি আর এরকম কোনো ঘটনা না ঘটে, অনতিবিলম্বে এই টিচার স্কুলে পাঠান। একজনের দ্বারা কোনোদিন স্কুল পরিচালনা করা সম্ভব না। এদিকে স্কুল পরিদর্শনে যাওয়া উপজেলা শিক্ষা অফিসার এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। তবে এক পর্যায়ে তিনি শিক্ষক সংকটের বিষয়টি ক্যামেরার সামনে অকপটে স্বীকার করেন। এটা আমার জানা নাই, হয়তো প্রয়োজনে শিক্ষক স্বল্পতার কারণে 2-1 জায়গা হয়তো নিতে পারে, কিন্তু শিক্ষক স্বল্পতার কারণে হয়তো নিছে। কিন্তু আমরা বলি যে সবসময় যে শিক্ষক দিয়ে শ্রেণী পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য 2 জন শিক্ষক দিয়ে চালানো একটু কঠিন হয়ে যায়, যেহেতু একজন শিক্ষক সম্প্রতি এই মাতৃত্ব ছুটিতে গেছেন। স্কুলের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে শিক্ষক সংকটের বিষয়টি জরুরি সমাধান হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। গেল বছরের মতো এবারও এসএসসির ফলাফলে সবচেয়ে কম পাশের হার নিয়ে পিছিয়ে রয়েছে সিলেট শিক্ষা বোর্ড। এর পেছনে স্থানীয়দের প্রবাসমুখিতা, অভিভাবকদের অসচেতনতা আর শিক্ষার পর্যাপ্ত পরিবেশ না পাওয়া সহ নানা কারণকে দুষছেন শিক্ষাবিদরা। সিলেটের সহকর্মী আমিনুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা ইসলাম। সিলেটের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পাঠ গ্রহণের এই চিত্র দেশের অন্যান্য অঞ্চলের মতোই স্বাভাবিক। ক্লাসে মনোযোগ ধরে রাখলেও প্রতি বছর এসএসসির ফলাফলে সবচেয়ে কম পাশের হার নিয়ে সবার পেছনে থাকছে সিলেটের শিক্ষার্থীরা, যা রীতিমতো বিপর্যয় বলে আলোচিত হলেও শিক্ষার্থীরা বলছে ফলাফল বিপর্যয় রয়েছে নানা কারণ। সাজেশনগুলো বাইরেও যে অন্য যে সিলেবাস থেকে প্রশ্ন আসতে পারে ওইটা আসলে অনেকেই হয়তো ভুলে যায়। শর্ট এমসিকিউ এগুলোর জন্য আমরা গাইড ফলো করি, কিন্তু অনেক সময় বইয়ের ভিতর থেকে আসে, আমরা তা ফলো করি না, তার কারণে হতে পারে। চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডে 1,09,073 শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে 80,006 জন, অর্থাৎ পাশের হার 73.35%। পাশের এই হার গত বছরের তুলনায় 3.5% কম। এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে বলে জানান এই শিক্ষক। শিক্ষার্থীরা স্কুলে যদি না আসে তাহলে সেই শিক্ষণ কোর্সটা আয়ত্ত করতে পারবে না। এই জনবল সংকট কিন্তু প্রতিষ্ঠান তার সামর্থ্য অনুযায়ী পূরণ করতে পারে, সেখানে সরকারকে এগিয়ে আসতে হবে। তবে অভিভাবকরা বলছেন প্রবাসমুখী হওয়ার প্রবণতা এবং বেশিরভাগ অভিভাবকদের নিজেদের অসচেতনতাই ফলাফল বিপর্যয়ের বড় কারণ। ঘরের টিচার রেখে দিলেই যে সব সমস্যার সমাধান তা তো না, স্কুলে কি পড়ানো হচ্ছে সেটার প্রতি মনোযোগী হতে হবে এবং আমরা গার্ডিয়ানরাও সচেতন না। তবে শিক্ষাবিদ ও সুদীজনেরা মনে করেন টিকটক, ফেসবুক সহ নানা ধরনের আসক্তি ও হাওর এলাকার নানা দুর্যোগে এ বোর্ডে কমেছে শিক্ষার হার। তারা বছরের সব সময় পাঠ গ্রহণের সুযোগ পাচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগ এবং ফসল তোলার মুহূর্ত, এইসব কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হচ্ছে। বোর্ড কর্তারা বলছেন গতবারের মতো এবারও মানবিক শাখা ফলাফল বিপর্যয়ের শীর্ষে, যার জন্য দক্ষ শিক্ষকের অভাবকে দায়ী করেছেন তারা। চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ 5 পেয়েছে 5,471 জন, আর শতভাগ শিক্ষার্থী পাশ হয়েছে এমন বিদ্যালয়ের সংখ্যা মাত্র 31টি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।